হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সিমলা মানালির চতুর্থ পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা সিমলাকে বিদায় জানিয়ে এসে পৌঁছাই কাসোলে। আজ আমরা কাসোলকে বিদায় জানিয়ে রওনা দেব মানালির উদ্দেশ্যে। এই পর্বে দেখতে পাবেন বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য, সাথে থাকবে সোলাং ভ্যালির অভিজ্ঞতা। এই সোলাং ভ্যালির যাত্রাপথে চলতে থাকা অনেক স্ক্যাম সম্পর্কেও আপনাদের জানাবো, তাই ডিটেলসে জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আর একটুও দেরি না করে শুরু করা যাক। আজ আমরা ঝটপট ব্রেকফাস্ট করে কাসোলকে বিদায় জানিয়ে রওনা দিই মানালির উদ্দেশ্যে। আজ আমাদের প্রথম গন্তব্য ছিল মণিকরণ। মণিকরণ হল ভারতের হিমাচল প্রদেশের কুলু জেলার ভুন্টারের উত্তর পূর্বে পার্বতী নদীর তীরে পার্বতী উপত্যকায় অবস্থিত একটি ছোট্ট শহর। 1760 মিটার উচ্চতায় অবস্থিত এই মণিকরণ স্পেশালি তার উষ্ণ স্পর্শবন ও গুরুদ্বারার জন্যই বেশি পরিচিত। কাসোল থেকে মণিকরণের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তাই কাসোলের হোটেলকে বিদায় জানিয়ে আর বাইরের প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে খুব শীঘ্রই আমরা এসে পৌঁছাই মণিকরণের গুরুদ্বারাতে। গাড়ি আমাদের যেখানে নামায় সেখান থেকে কয়েক পা হেঁটে এগিয়ে আসলেই বাঁদিকে নেমে গিয়েছে কয়েকটা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে আসলেই দেখা যাবে এই গুরুদ্বারা। পাহাড়ের কোলে অবস্থিত এই মণিকরণে ভগবান শিব এবং গুরু নানক উভয়েরই ইতিহাসের সন্ধান পাওয়া যায়। হিন্দু ধর্মানুসারে শিব এবং পার্বতী একবার ঘুরে বেড়ানোর সময় পাহাড়ে ঘেরা একটি সবুজ জায়গার দেখা পান। সেই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা সেখানে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন। বিশ্বাস করা হয় যে তারা আসলে এখানে 1100 বছর সময় কাটিয়েছিলেন। তাদের থাকার সময় একটি স্রোতের জলে পার্বতীর কানের দুল পড়ে যায়। সর্পদেবতা শেষনাগ সেই রত্নটিকে নিয়ে পৃথিবীতে অদৃশ্য হয়ে যান। হারানোর জন্য বিরক্ত হয়ে পার্বতী শিবকে সেটি ফিরিয়ে আনতে বলেন। শিব যথারীতি তার পরিচারককে কানের দুল খুঁজে বার করার নির্দেশ দেন, কিন্তু যথারীতি তার পরিচারকরাও ব্যর্থ হন সেটিকে খুঁজে আনার জন্যে। আর তাতেই ক্রুদ্ধ হয়ে শিব তার তৃতীয় নয়ন খুলে দেন। শেষ পর্যন্ত সর্পদেবতা শেষনাগের কাছে শিবকে শান্ত করার জন্য আবেদন করা হয়। আর এই সময়ই শেষনাগ ফুঁ দিয়ে রত্নটিকে জলের উপরে ছুঁড়ে মহাদেবের কাছে সমর্পণ করেন। আর তাই মনে করা হয় সেই ফুঁ থেকেই উৎপত্তি হয় এই গরম জলধারার। এরপর ধীরে ধীরে আমরা গুরুদ্বারার ওপরে উঠে যাই। গুরুদ্বারার ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির কোনো রকম সুযোগ ছিল না, তাই ভিতরটাকে পরিদর্শন করে আমরা ধীরে ধীরে নিচে নেমে আসি। এরপর আমরা নিচে নেমে এসে প্রবেশ করি লঙ্গরখানায়। গুরুদ্বারার কমপ্লেক্সে কয়েকটি বিশ্রাম কক্ষ তৈরি করা আছে, আর সেই কক্ষগুলোর মেঝে খুবই গরম। গুরু গ্রন্থ সাহেবজির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর লঙ্গর খাওয়ার অনুভূতি যেন ঐশ্বরিক। এখানে সকল রান্না হয় ওই গরম ফুটন্ত জলে। কি অদ্ভুত, তাই না? তাই আমরাও এই লঙ্গরখানা থেকে সামান্য প্রসাদ গ্রহণ করি। বলে রাখা ভালো, এই গুরুদ্বারাতে বিনা পয়সায় থাকারও ব্যবস্থা আছে, তাই তেমন কোনো ইচ্ছা থাকলে আপনার গুরুদ্বারাতে এসে লঙ্গরখানা থেকে থাকার জন্য ব্যবস্থা করে নিতে পারেন। গুরুদ্বারা ঘুরে দেখার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করি মানালির উদ্দেশ্যে। ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে হিন্দুদের থেকে কোনো অংশেই পিছিয়ে ছিল না শিখরা। তাদের মতে তৃতীয় উদাসীর সময় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার শিষ্য ভাই মর্দানাকে নিয়ে এসেছিলেন এই স্থানে। মর্দানা ক্ষুধার্ত বোধ করছিলেন আর তাদের কাছে ছিল না কোনো খাবার। গুরু নানক মর্দানাকে লঙ্গরের জন্য খাবার সংগ্রহ করতে পাঠিয়েছিলেন। অনেকে রুটি তৈরির জন্য আটা, ময়দা এইসব দান করেছিলেন। কিন্তু একমাত্র সমস্যা ছিল
খাবার রান্না করার জন্য ছিল না কোনো আগুন। গুরু নানক মর্দানাকে একটি পাথর তুলতে বলেছিলেন এবং তিনি রাজি হয়ে যখন পাথরটা তুললেন দেখা মিলল একটি উষ্ণ স্পর্শ বনের। গুরু নানকের নির্দেশ অনুসারে মর্দানা ওই ঝর্ণার মধ্যে রুটিগুলোকে রেখে দিয়েছিলেন, কিন্তু তার হতাশার কারণে রুটিগুলো ডুবে যায় সেই জলের তলায়। গুরু নানক তখন তাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেন যে যদি রুটিগুলো আবার ভেসে ওঠে তবে তিনি ঈশ্বরের নামে একটি রুটি দান করবেন। তিনি যখন প্রার্থনা করেন তখন তার সমস্ত রুটি যথাযথভাবে সেঁকে ভেসে উঠতে শুরু করে। আর গুরু নানক তখন বলেছিলেন ভবিষ্যতে যদি কেউ ঈশ্বরের নামে কোনো কিছু দান করেন তবে তার ডুবে যাওয়া জিনিসগুলো আবার ভেসে উঠবে। দেখতে দেখতে এরপর আমরা এসে পৌঁছাই মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে। এই মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার কোনো নির্দেশ ছিল না, তাই ক্যামেরা বন্ধ করে আমরা নিজেরাই ভিতরটাকে পরিদর্শন করে বেরিয়ে আসি। এই বৈষ্ণব দেবীর মন্দিরের ভেতরটা ছিল অভূতপূর্ব। মানালি যাওয়ার পথে আপনারা অবশ্যই এই মাতা বৈষ্ণব দেবীর মন্দিরটাকে একবার পরিদর্শন করে যাবেন। আর এর পাশ দিয়ে বয়ে চলেছে কুলু নদী। যারা যারা রিভার রাফটিং করতে ইচ্ছুক তারা এই কুলু নদীতে রিভার রাফটিং করতে পারেন। এই কুলু নদীতে রিভার রাফটিং করার ইচ্ছা আমারও ছিল খুব প্রবল, কিন্তু কোনো সঙ্গ না থাকায় এবার আর হয়ে উঠল না। বলে রাখা ভালো, ভবিষ্যতে যদি আপনারা এসে এখানে রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং করতে চান তবে অন্তত কয়েকদিন আগে কথা বলে বুক করে নেবেন। আমরা যখন গেছিলাম তখন সব স্লট ফুল থাকায় আমরা না পারলাম রিভার রাফটিং করতে, না পারলাম প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করতে। অগত্যা এই রিভার রাফটিং পয়েন্টের আশেপাশ থেকে আমরা আমাদের লাঞ্চ করে চলতে শুরু করি মানালির হোটেলের উদ্দেশ্যে। আপনাদের জন্য বলে রাখি, এখানে রিভার রাফটিংয়ের জন্য একটি বোটের কস্ট 3500 টাকা। তাতে আপনারা আরামে 6 থেকে 7 জন যেতে পারবেন। আর আপনি যদি চান প্যারাগ্লাইডিং করতে তবে আপনার খরচ পড়বে 2500 টাকা। এরপর ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছাই কুলুর শল ফ্যাক্টরিতে। আর কুলুর শল ফ্যাক্টরিতে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার রওনা দিই মানালির উদ্দেশ্যে। আপনারা যদি এখানে এসে হট এয়ার বেলুনের রাইডের অভিজ্ঞতা নিতে চান তবে তার জন্য কত কি খরচ হবে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম। মানালির হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালা দিয়ে দেখতে পাই বাইরের প্রকৃতির অপরূপ দৃশ্য। এরপর আর একটুও দেরি না করে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই হোটেলের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো ছিল। হোটেলে পোহা, ব্রেক টোস্ট, আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে অল্প কিছু দূর আসতেই শুরু হয়ে যায় বিশাল লম্বা জ্যাম। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অজস্র গাড়ি। অগত্যা কোনো উপায় না পেয়ে আমরা ওই লাইনের পিছনে গিয়ে দাঁড়াই। এই সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য আমাদের বেরোতে সত্যি একটু লেট হয়ে গিয়েছিল, তাই আপনাদের বলবো আপনারা যদি ভবিষ্যতে সোলাং ভ্যালির দিকে যান তবে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সকালবেলা হোটেল থেকে বেরোনো সম্ভব, নয়তো কোনো কারণে যদি জ্যামে ফেসে যান তো সারা দিনটাই লেগে যাবে আমাদের মতো সোলাং পৌঁছাতে। এই সোলাং ভ্যালি যাওয়ার পথে আমরা সম্মুখীন হই কিছু স্ক্যামের, তাই সেটা আপনাদেরও জানিয়ে রাখতে চাই যাতে আপনারা ভবিষ্যতে সোলাং ভ্যালিতে গেলে এই স্ক্যামের শিকার আপনারা না হন। প্রথম বিষয় হলো স্নো অ্যাক্টিভিটিস ও তার ড্রেসের জন্য গাড়িগুলো তার চেনা পরিচিত দোকানে দাঁড় করাবে, আর সেই দোকানের মালিক আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে বিভিন্ন রকম রাইড নেওয়ার জন্যে।
কিন্তু ভুল করেও কোনো রাইড নেবেন না, কারণ যে রাইড এনারা 1000 টাকা বলছে সেই রাইড স্পটে গিয়ে আপনি বার্গেনিং করে অনেক কম টাকায় পেয়ে যাবেন। এই সকল বিষয়ে অজ্ঞাত থাকায় আমরা জিপ লাইনের রাইডটা নিয়ে নিই, যা আমাদের পার হেড 1000 টাকা করে দিতে হয়। বাট স্পট কাউন্টারে গিয়ে জানতে পারি তারা সেম রাইডের জন্য 500 টাকা করে চার্জ করছিল। তাই আপনারা যদি জিপ লাইন করতে চান তবে আমি সাজেস্ট করব আপনারা ডিরেক্ট গাড়িওয়ালাকে বলবেন কাউন্টার নাম্বার 17-এ গিয়ে দাঁড় করাতে, আর সেখানে গিয়ে কাউন্টার থেকে জিপ লাইন বুকিং করবেন। কাউন্টার নাম্বার 17-এর জিপ লাইনটা যথেষ্ট বড় ছিল, আপনাদের ভালোও লাগবে। বলে রাখা ভালো, যদি ফটো বা ভিডিও ক্যামেরা আলাদা করে আপনারা ভাড়া নিতে চান তবে তার জন্য এক্সট্রা 250 টাকা পার পার্সন চার্জ দিতে হবে। জিপ লাইন কমপ্লিট করে ফিরে আসার পর আমাদের আবারও ফেস করতে হয় সেই একই জ্যাম। আমরা দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। আপনাদের আরও একটা বিষয় নিয়ে বলার ছিল, সেটা হলো স্নো ড্রেস। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সোলাং ভ্যালির কাছে গিয়ে কতটা বরফ আছে, আদেও ড্রেস লাগবে কি না, সেই সব কিছু পর্যবেক্ষণ করে তবে ড্রেস নেওয়ার সিদ্ধান্ত নেবেন। সোলাং ভ্যালির গেট পর্যন্ত ড্রেসের দোকান আছে অসংখ্য, আর এই ড্রেসের ভাড়া মাত্র 250 টাকা পার হেড। আমাদের হোটেল থেকে সোলাং ভ্যালি পর্যন্ত যা দূরত্ব সেটা অনায়াসে 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, কিন্তু রাস্তায় আমরা এতটাই জ্যামে ফেসেছিলাম যে সকাল 9টায় বেরিয়ে বিকেল 5:30 হয়ে গেলেও আমরা সোলাং ভ্যালি পৌঁছাতে পারিনি। আপনি কখনোই বুঝতে পারবেন না রাস্তায় কখন কতটা জ্যাম থাকতে পারে। তাই আমার মতে আপনারা যদি সোলাং ভ্যালি যাওয়ার চিন্তাভাবনা করেন তবে সেই দিন সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব হোটেল থেকে বেরিয়ে পড়বেন। বাধ্য হয়ে অন্ধকার নেমে আসায় আমরা গাড়ি ঘুরিয়ে ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরে আমরা চলে আসি মানালির ম্যাল ঘুরতে। 31st নাইট উপলক্ষে ম্যালে ভিড়ও ছিল সাংঘাতিক, তাই সেই ভিড়ের মধ্যেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে ও হালকা খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসি হোটেলে। আমি অভিরূপ ভট্টাচার্য, আপনারা দেখছিলেন দ্য পকেট ট্রাভেলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সরাসরি আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন ভালো থাকবেন, ভালো ঘুরবেন, ভালোবাসায় থাকবেন। বলে ভেবো না, না বলে বিদায় দেব, চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব।